ভালো আছো নিশ্চয়ই। হ্যাঁ, আমরাও সকলেই ভালো আছি। আমি পুনরায় তোমাদের ক্লাসে হাজির হয়ে গিয়েছি, তবে বাংলা প্রথম পত্র ক্লাস নয়, বাংলা দ্বিতীয় পত্র ক্লাস নিয়ে। আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রে কিছু ব্যাকরণের অংশ পড়ব। গত ক্লাসগুলোতে যেগুলো ক্লাস তোমাদের সঙ্গে আমার হয়েছে বাংলা দ্বিতীয় পত্র নিয়ে, সেই বাংলা দ্বিতীয় পত্র ক্লাসগুলোতে কিন্তু আমরা ব্যাকরণের দুটো টপিকস নিয়ে কথা বলেছি। একটা হচ্ছে শব্দ, দ্বিতীয়ত হচ্ছে বাক্য। শব্দ এবং বাক্য এই দুটো নিয়ে আমরা কথা বলেছি, ক্লাস করেছি, বোঝার চেষ্টা করেছি। আজকে তোমাদের সিলেবাসেরই অন্তর্ভুক্ত বেশ সহজ একটি টপিকস নিয়ে আমরা আলোচনা করব। দেখো আমি নাম লিখে রেখেছি বিরাম চিহ্ন। তোমরা অবশ্যই বোঝো যে বিরাম চিহ্ন কি, তোমরা এর আগেও পেয়েছো বিরাম চিহ্ন কি। তবে এখন আমরা কি করব, এখন এই ক্লাসটাতে আমরা বিরাম চিহ্ন সম্পর্কে বিশদ আলোচনা করব। দেখো আমরা যে কথা বলি, আমরা কিন্তু কথা বলছি, কিন্তু কখন কখন কোথায় কোথায় গিয়ে থামছি, কথার মাঝখানে একটু বিরতি দিচ্ছি, একটি কথা শেষ করে একটু থামছি। এগুলো কেন থামছি? এগুলোর মাঝখানে যখন আমাদের থামার প্রয়োজন হয় তখন কিন্তু আমাদের বিরাম চিহ্নের প্রয়োজন হয়। হ্যাঁ, মানুষ কিন্তু একটানা কথা বলে উঠতে পারে না, তাই কিন্তু তাকে মাঝে মাঝে কি করতে হয়, তাকে মাঝে মাঝে থামতে হয়। তাছাড়া অন্যকে কথাগুলো বোঝারও কিন্তু সময় দিতে হবে। তুমি ননস্টপ শুধু বলে যাবে, দাড়ি কমা কিছু থাকবে না, কথার মাঝখানে তুমি থামবে না, তাহলে যাকে তুমি বলছো সে তোমার কথা কেমন করে বুঝবে? তাকে যদি তুমি তোমার কথাগুলো বোঝাতে চাও, অন্যকে বোধগম্য করাতে চাও, অবশ্যই তোমাকে কি করতে হবে, একটু থামতে হবে। আর তখনই কি লেখার বেলাতেও কিন্তু থামতে হবে। কথার বেলাতে তো আমরা বিরাম চিহ্ন মুখে স্পষ্ট প্রকাশ করি না, কিন্তু যখন আমরা লিখবো তখন কিন্তু আমাদের বিরাম চিহ্নটা প্রকাশ হবে। আর যখন আমরা কথা বলবো তখন আমরা কি করব, সেই বিরাম চিহ্নের প্রয়োজনীয়তা অনুযায়ী আমরা থেমে থেমে যাব। এটাই হচ্ছে আমাদের কি, এটাই হচ্ছে আমাদের বিরাম চিহ্নের প্রয়োগ। দেখো কথা বলতে গেলে আমাদের কি করতে হয়, শ্বাস নেওয়ার প্রয়োজন করতে হয়। লেখা থামাতে বাক্যে ব্যবহৃত হয় নানা রকমের চিহ্ন। এই চিহ্ন বা সংকেতই হচ্ছে বিরাম চিহ্ন। দেখো এখানে তোমাদের 3টে এমসিকিউ থাকতে পারে যে কথা থামাতে হয় কিসের জন্য, শ্বাস নেবার জন্য। লেখা থামাতে বাক্যে ব্যবহৃত হয় নানা রকমের চিহ্ন বা সংকেত। এই চিহ্ন বা সংকেতই কি বিরাম চিহ্ন। একে জ্যোতি চিহ্ন বা ছেদ চিহ্ন বলা হয়। দেখো বিরাম চিহ্নের কিন্তু কয়েকটি নাম আছে। একটা হচ্ছে জ্যোতি চিহ্ন, একটা হচ্ছে দেখো ছেদ চিহ্ন। এই তিনটা নামই কিন্তু একে অপরের সঙ্গে জড়িত। বিরাম চিহ্নেরই একটি নাম জ্যোতি চিহ্ন, একটি নাম ছেদ চিহ্ন। তাহলে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে এগুলো দিয়ে, ছোট ছোট প্রশ্ন, বিরাম চিহ্নের আরো কিছু নাম বলো। জ্যোতি চিহ্ন, ছেদ চিহ্ন। দেখো লিখিত বাক্যে অর্থ সুস্পষ্ট করে প্রকাশ করে মানুষের আবেগ, অনুভূতি ইত্যাদি ব্যক্ত করার জন্য যে চিহ্ন সমূহ ব্যবহার করা হয় তাকে কিন্তু বিরাম চিহ্ন বলে। তাহলে আমরা কি জানলাম, লিখিত বাক্য অর্থ সুস্পষ্টভাবে প্রকাশ করার জন্য, মানুষের আবেগ, অনুভূতি ইত্যাদি ব্যক্ত করার জন্য যে চিহ্ন ব্যবহার করা হয় তাকে কিন্তু কি বলে, বিরাম চিহ্ন বলে। নিচে বাক্যে ব্যবহৃত বিভিন্ন প্রকারের বিরাম চিহ্নের নাম ও আকৃতি নির্দেশ করা হলো। দেখো আমরা কিছু বিরাম চিহ্নের নাম জানবো, এগুলো আমাদের জানতে হবে। শুধু বিরাম চিহ্ন আমরা বাক্যের মাঝখানে ব্যবহার করব, কোন চিহ্ন দেখতে কেমন, কোন চিহ্নের নাম কি, এগুলো আমাদের জানতে হবে। একটা হচ্ছে এখানে লিখলাম বিরাম চিহ্ন, নামগুলো আমি লিখব, এবং এখানে আমি লিখছি আকৃতি। আকৃতি কি, আমরা যে নামটা বলছি সেই জিনিসটা দেখতে কেমন সেটা আমাদের বুঝতে হবে। দেখো প্রথমে আমরা এখানে লিখব কমা। অবশ্যই আমরা কমা সকলেই চিনি, কমার ব্যবহারটাও কিন্তু আমরা অনেকেই জানি। কমাটা দেখতে কেমন, কমাটা কিন্তু এইরকম, তাই না? তারপর দেখো কি আছে, সেমিকোলন। সেমিকোলন, সেমিকোলনটা দেখো এইভাবে আমরা একটা ফুল স্টপের মতো ব্যবহার করব, তার নিচে কি করব, তার নিচে একটা কমা দিব, এটাই হচ্ছে সেমিকোলন। আচ্ছা দাড়ির ব্যবহার আমরা জানি, অবশ্যই একটি সুস্পষ্ট পূর্ণ বাক্য যার শেষে আমরা কি করি, দাড়ি ব্যবহার করি। দেখো জিজ্ঞাসা চিহ্ন,
প্রশ্ন, জিজ্ঞাসা চিহ্নটা আমরা কখন ব্যবহার করি? কখনো যখন প্রশ্ন করি আমরা কাউকে, সেই প্রশ্নের শেষে জিজ্ঞাসা চিহ্ন। দেখো তারপর কি আছে দেখো, বিরাম বিস্ময় চিহ্ন। আমি কিন্তু তোমাদের পাঠ্য বইয়ের আলোকে পড়াচ্ছি, এলোমেলো করে পড়াচ্ছি না, যাতে তোমরা বুঝতে পারো। বিস্ময় চিহ্ন, বিস্ময় চিহ্ন আমরা কিভাবে দিব? বিস্ময় চিহ্ন হচ্ছে দেখো, প্রথমে একটা দাড়ির মতন একটু মাথার দিকে মোটা থাকবে, তার নিচে একটা কি ফুল স্টপ, এটা হচ্ছে বিস্ময় চিহ্ন। তারপর দেখো কি আছে, কোলন। কোলনটা কেমন দেখো, কোলনটা আমরা দুটো পরপর ফুল স্টপ ব্যবহার করব, এটাই হচ্ছে কোলন। তারপর কি আছে, কোলন ড্যাশ, আমি এখানে ডট দিয়ে দিচ্ছি, ডয় জো ফলা আকার কোলন ড্যাশ। কোলন ড্যাশ কেমন দেখো, প্রথমে আমরা একটা কোলন চিহ্ন দিব, তারপর একটা ড্যাশ চিহ্ন দেব, এটাই হচ্ছে কোলন ড্যাশ। তারপর দেখো শুধু ড্যাশ আছে, ড্যাশ চিহ্নটা দেখো কেমন, এরকম। ড্যাশ চিহ্নটা কিরকম, এরকম। দেখো এ পাশে আমি লিখছি হাইফেন। হাইফেনটা কিরকম দিয়েছে, এখানে দেখো ড্যাশের মতোই ছোট করে। তারপর আছে উদ্ধরণ চিহ্ন। উদ্ধরণ চিহ্নটা কি, যেটা উপরে বোঝায়। এটা হচ্ছে উদ্ধরণ চিহ্ন। আমরা কিন্তু ইংলিশে যখন ন্যারেশন পড়েছি, ন্যারেশনে কিন্তু আমরা এই চিহ্নটা ব্যবহার করি, বন্ধনী চিহ্ন। দেখো বন্ধনী চিহ্ন কি, বন্ধনী কিন্তু ব্র্যাকেট। ব্র্যাকেটটাও কয়েক রকমের হয়। প্রথমত আমরা এইভাবে দিলাম, এটা আমরা নর্মালি ইউজ করে থাকি এই ধরনের ব্র্যাকেট চিহ্ন। তারপর দেখো আমরা অঙ্কের ক্ষেত্রে ব্যবহার করি এরকম সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এইভাবে ইউজ করি, আর একটা ইউজ করি এইরকম, করি না? এরকম কিন্তু ব্র্যাকেট আছে, এগুলোই হচ্ছে বন্ধনী চিহ্ন। তারপর দেখো বিকল্প। বিকল্প চিহ্ন কিরকম, এরকম। তারপর কি আছে দেখো ইলেক। ইলেক চিহ্ন, ইলেক চিহ্ন দেখো তার সঙ্গে কয়েকটা নাম আছে, ইলেক, লোক, আছে ঊর্ধ্বকমা। ঊর্ধ্বকমা এই চিহ্নটা কিরকম, উপরের যে কমাটা বসে, এই কমাটা বাক্যের মাঝখানে যখন বসে নিচের দিকে, এটা নিচের দিকে হবে না, এটা উপরের দিকে বসবে। দেখো আমরা কি কি জানলাম, আমরা কমা, সেমিকোলন, দাড়ি, জিজ্ঞাসা চিহ্ন, বিস্ময় চিহ্ন, কোলন, কোলন ড্যাশ, ড্যাশ, হাইফেন, উদ্ধরণ, বন্ধনী, বিকল্প, ইলেক। এর মধ্যে আমরা যেগুলো সচরাচর ব্যবহার করি, কমা, সেমিকোলন, দাড়ি, জিজ্ঞাসা চিহ্ন, এখানে আমরা কোলনটা সচরাচর ব্যবহার করি, হাইফেনটা ব্যবহার করি, বিকল্প চিহ্নটা কিন্তু ব্যবহার করি, এবং বন্ধনী চিহ্ন প্রথমটা আমরা কিন্তু সচরাচরই ব্যবহার করি। কিন্তু শুধুমাত্র এইটুকুই তো আমাদের বিরাম চিহ্নর অন্তর্গত হতে পারে না, আমাদের বিরাম চিহ্নের অন্তর্গত এই প্রত্যেকটা নাম। দেখো কতগুলো নাম আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13টা বন্ধনী চিহ্ন সম্পর্কে কিন্তু আমরা জানলাম। তাহলে বন্ধনী চিহ্ন 13টা বিরাম চিহ্ন সম্পর্কে আমরা জানলাম। তাহলে আমরা যদি এক কথায় বলে নিই যে বিরাম চিহ্ন কাকে বলে, বিরাম চিহ্ন হচ্ছে লিখিত বাক্যর অর্থ স্পষ্টভাবে বোঝানোর জন্য মানুষের আবেগ, অনুভূতি ইত্যাদি যখন ব্যক্ত করার প্রয়োজন হয়, এবং সেই ক্ষেত্রে যখন বিভিন্ন রকমের চিহ্ন ব্যবহার করতে হয়, সেগুলোই হচ্ছে বিরাম চিহ্ন।
তাহলে দেখো আমরা বিরাম চিহ্ন সম্পর্কে জেনে নিলাম। উল্লিখিত বিরাম চিহ্নগুলোর মধ্যে কিছু চিহ্ন বক্তার মনোভাবের সমাপ্তি বোঝাতে বাক্যের শেষে ব্যবহৃত হয় এবং কিছু কিছু চিহ্ন কি হয়, কিছু কিছু চিহ্ন বাক্যের মাঝখানে ব্যবহার হয়। যেমন দাড়ি, জিজ্ঞাসা চিহ্ন, বিস্ময় চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন এবং এই চারটি চিহ্ন দেখো আমাদের কি ব্যবহৃত হয়। এই চারটি চিহ্ন কিন্তু আমাদের কে বাক্যের শেষে ব্যবহৃত হয়। তিনটি দাড়ি, এই দাড়ি চিহ্নটি ব্যবহৃত হবে, এই জিজ্ঞাসা চিহ্নটি ব্যবহার হবে এবং এই বিস্ময় চিহ্নটি ব্যবহার হবে। এগুলো হচ্ছে বাক্যের শেষে একটি দেখো পরপর লিখেছি আমি, পূর্ণ বাক্যের শেষে ব্যবহার হবে। আর বাদ বাকি যা আছে সবগুলোই কি বাক্যের মাঝখানে বা কোনো কথা বোঝাতে, দুটো বাক্যের সংযোগ বোঝাতে ব্যবহার হয়। দেখো সুপ্রিয় শিক্ষার্থী, একদিনে আমি এতটা আলোচনা করব না, যতটা আলোচনা করলে তোমরা বুঝতে পারবে ততটাই আমি আলোচনা করলাম। আজকে আমরা বিরাম চিহ্ন কাকে বলে, কোথায় কার প্রয়োগ হচ্ছে, কোনটা বাক্যের মাঝখানে বসে, কোনটা বাক্যের শেষে বসে, এগুলো নিয়ে কথা বললাম। আগামী ক্লাসে আমরা কি করব, এগুলো আমরা পুনরায় লিখে এগুলো সম্পর্কে আমরা বিস্তর আলোচনা মানে বিশদ আলোচনা করে আমরা জেনে নিব যে কোন বিরাম চিহ্ন বাক্যের কোথায় বসে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে আমরা বিরাম চিহ্নের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব।